হাই প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো সম্মান তৃতীয় বর্ষ লিনিয়ার প্রোগ্রামিং চ্যাপ্টার 4 গ্রাফিক্যাল সলিউশন বা লেখচিত্রের সাহায্যে সমাধান। তাহলে চলো শুরু করা যাক আজকের আলোচনাটি। আজকের আলোচনার শুরুতেই আমরা দেখব গ্রাফিক্যাল সলিউশন করার পদ্ধতি, মানে কিভাবে গ্রাফিক্যাল সলিউশন করব একটা লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম থেকে। তা নিয়ে আমি প্রথমে আজকে বিস্তারিত আলোচনা করব, তারপর কিছু এক্সাম্পল দেখব। তাহলে চলো মূল আলোচনায়। আমি লিখে রাখছি গ্রাফিক্যাল সলিউশন অ্যালগরিদম, মানে গ্রাফিক্যাল চিত্রের সাহায্যে সমাধানটা করার কি এখানে পদ্ধতি। পদ্ধতির মধ্যে প্রথম হবে প্রদত্ত লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম। মানে লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম মানে যে অঙ্কটা, মানে যে এক্সাম্পলটা, প্রবলেম যদি প্রয়োজন হয়, যদি প্রয়োজন হয় মানে চ্যাপ্টার 3 যেখান থেকে আমরা যদি কোনো এক্সাম্পল দেওয়া থাকে, মানে কোনো দাগ তৈরি করতে হয়, তাহলে কি করব, এই যদি প্রয়োজন হয় তাহলে আমরা দাগটা তৈরি করে নিব। এত আকারে লিখতে হবে, মানে এলএলপি আকারে লিখতে হবে এবং সকল শর্তের অসমতা আকারে লিখতে হবে। অসমতা আকার, সকল শর্তের অসমতাকে সমতা আকারে লিখতে হবে। অর্থাৎ যেহেতু আমরা গ্রাফিক্যাল সলিউশন অঙ্কন নির্ণয় করব গ্রাফিক্যাল মানে গ্রাফের মাধ্যমে, তাহলে এখানে গ্রাফে আমরা জানি এক্স এবং ওয়াই এই দুইটা বিন্দুই থাকে। যদি এক্স এবং ওয়াই দুইটা বিন্দু থাকে, যদি এক্স এবং ওয়াই দুইটা বিন্দু থাকে, তাহলে এখানে লেজার ইকুয়াল বা গ্রেটার ইকুয়াল যাই থাকুক না কেন, এখানে স্ল্যাক অথবা সারপ্লাস ভেরিয়েবল কোনো যোগ বিয়োগ করতে হবে না। যেহেতু আমরা গ্রাফের মাধ্যমে সলিউশন করব, যত অসমতা আছে অসমতাকে কি করব, সমতায় রূপান্তর করব। এটা হচ্ছে 1 নম্বর কন্ডিশন। তারপর ছক কাগজের শর্তের সমীকরণগুলির চিত্র অঙ্কন করতে হবে। মানে ছক কাগজের শর্তের সমীকরণগুলি, মানে যেমন যে সমীকরণগুলি দেওয়া থাকবে অসমতাকে আমরা যখন সমতায় রূপান্তর করব, তার চিত্র অঙ্কন করতে হবে। যেহেতু উভয় চলক কি হবে, এখানে প্রত্যেকটা চলক আমরা স্ট্যান্ডার্ড ফর্ম, ক্যানোনিক্যাল ফর্ম এইগুলাতে দেখছি প্রত্যেকটা চলক কী করতে হবে, এলপিপিতে প্রত্যেকটা চলক কী হতে হয়, 0 থেকে বড় অথবা সমান হতে হয়। 0 থেকে যদি বড় অথবা সমান হয়, তাহলে গ্রাফের মধ্যে এটা হচ্ছে অল পজিটিভ, মানে ফার্স্ট কোয়াড্রেন্ট সবসময় এখানেই হবে। এটার জন্য মনে হয় এটা লেখছে অঙ্কন করতে হবে। যেহেতু উভয় চলক ধনাত্মক, কাজেই চিত্র কি হবে, প্রথম কোয়াড্রেন্টে হবে। আশা করি বুঝতে পেরেছ। তারপর সম্ভাব্য সমাধান অঞ্চল। সম্ভাব্য সমাধান অঞ্চল মানে আমাদের যে সম্ভাব্য অঞ্চল প্রথম চতুর্ভাগে, এটা একটা ব্র্যাকেটের মধ্যে প্রথম চতুর্ভাগে চিহ্নিত করা হবে, চিহ্নিত করতে হবে। প্রথম চতুর্ভাগে হবে, যেহেতু এক্স এবং ওয়াই দুইটাই কী হবে, পজিটিভ, এবং এদের শীর্ষবিন্দুগুলোর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। শীর্ষবিন্দুগুলোর যে সমীকরণটা এরকম আছে, মনে করো 2x + 3y = কত, 5। এখানে এদের শীর্ষবিন্দুগুলোর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। আমরা যে এইগুলা কিন্তু যেহেতু প্রত্যেকটার চলকের এক্স এবং ওয়াই এর পাওয়ার 1, তাহলে এগুলো সরল রেখা হবে। তাহলে গ্রাফের মাধ্যমে আমরা যে সময় অঙ্কন করবো, এই সরল রেখায় গ্রাফে সেট করাবো, তখন যে বিন্দুগুলো হবে, মনে করো এখানে এটা বি দিলাম আর এখানে 0 0, এখানে শীর্ষবিন্দুগুলোর মানে এখানে এক্স এবং ওয়াই এর মান কত কি করতে হবে, তাহা নির্ণয় করতে হবে। মানে শীর্ষবিন্দুগুলোর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে।
তারপর হচ্ছে সম্ভাব্য সমাধান অঞ্চলের শীর্ষবিন্দুগুলোতে উদ্দেশ্যমূলক অপেক্ষকের মান নির্ণয় করতে হবে। উদ্দেশ্যমূলক মানে এখানে দুই প্রকার উদ্দেশ্য হতে পারে, সর্বোচ্চকরণ আর একটা হচ্ছে সর্বনিম্নকরণ। ম্যাক্সিমাম বা মিনিমাম যাই চাক না কেন, ওই যে কোনো দুইটা থেকে একটা চাবে। ওই মানগুলা এই যে যে বিন্দু আসবে, এই প্রত্যেকটা বিন্দুতে কিন্তু এখানে এ বিন্দুতে 1 দিলাম, 1,2 মানে এক্সের মান 1, ওয়াইয়ের মান 2। এখানে এক্সের মান 1, ওয়াইয়ের মান 3 দিলাম। এই বিন্দুতে কি করব, আমরা যে ডাক দেওয়া থাকবো, যেমন উদ্দেশ্যমূলক ফাংশনটা মনে করো এক্স জেড ইজিক্যাল টু 3x + 5y। যদি এরকম থাকে এ বিন্দুতে মান বাইর করবো, বি বিন্দুতে মান বাইর করবো। যদি সর্বোচ্চ চাই, সর্বোচ্চ যে মানটা এটা হবে উত্তর। আর সর্বনিম্ন এই দুইটাতে যে মান, দুইটার মধ্যে যেটা ছোট হবে ওইটা হবে তার উত্তর। যেটা চাবে ওইটাই আমরা কি করব, নির্ণয় করব। ঠিক আছে বিষয়টা? তারপর যে শীর্ষবিন্দুতে উদ্দেশ্যমূলক ফাংশন, এটা তো বলছি নাকি, না বলি নাই। যে শীর্ষবিন্দুতে উদ্দেশ্যমূলক অপেক্ষকের মান সবচেয়ে বেশি বা কম, সবচেয়ে বেশি বা কম মানে কাঙ্ক্ষিত মানে যেটা চাওয়া হবে তা নির্ণয় করতে হবে। ঠিক আছে? প্রাপ্ত চূড়ান্ত কাঙ্ক্ষিত মান সঠিকভাবে বর্ণনা করতে হবে। মানে এটা যে সর্বোচ্চ মান বা সর্বনিম্ন মান কেন আসছে এটা বিস্তারিত বলতে হবে। এটা আমরা কি করব, গ্রাফের মাধ্যমে সব কিছু দেখিয়ে দেব। এই বিষয়গুলো মাথায় রেখে গ্রাফিক্যাল সলিউশন অঙ্ক করতে হয়। আর এই প্রত্যেকটা বিষয় এখানে যে বিস্তারিত লেখা তা তোমাদের জানতে হবে এমন কোনো কথা নেই। যেহেতু এই বিষয়গুলো জানতে হয়, তাই আমি এইসব এক্সাম্পল শুরু করার আগে আমি বিষয়গুলো কি করছি, তোমাদের জানানোর চেষ্টা করছি। এই বিষয়গুলো তুমি একদম সহজভাবে মনে রাখতে পারবা। অসমতাকে যেমন অসমতাকে সমতায় রূপান্তর করবা, তারপর সমতায় রূপান্তর করে সমীকরণের ডান পক্ষে যে কোনো একটা কনস্ট্যান্ট মান থাকবে, কনস্ট্যান্ট মানগুলোকে কী করবো, 1 বানাইতে হবে। 1 বানাইতে হবে মানে কনস্ট্যান্ট যত থাকবো তত দ্বারা উভয় পক্ষকে কী করবা, ভাগ করে দিবা। তারপর ওই সমীকরণগুলো কী করবা, ওই গ্রাফে বসিয়ে দিবা। গ্রাফে বসানোর পর ওইখানে হয়তো 2, 3টা যা 4টা 5টা যাই হোক না কেন বিন্দু হবে, প্রত্যেকটা বিন্দুতে এক্স এবং ওয়াই এর মান বাহির করবা। মান বাহির করার পরে যে তোমার উদ্দেশ্যমূলক ফাংশন ম্যাক্স অথবা মিন যাই চাক না কেন ওইখানে প্রত্যেক বিন্দুর মান বসাইবে। যদি সর্বোচ্চ চাই, সর্বোচ্চ মান যেখানে বাহির হবে ওইটাই তার উত্তর হবে। আর সর্বনিম্ন মান চাইলে যেটা সবচেয়ে কম মান, ছোট মান, ওইটাই তার মান হবে। এভাবে এত বিস্তারিত লেখার কোনো দরকার নেই। এখানে 6-7টা স্টেপ আছে, 6-7টা স্টেপে তোমার অঙ্ক করার দরকার নেই। সরাসরি অসমতাকে আমরা কি করব, সমতায় রূপান্তর করব। তারপর যে কনস্ট্যান্ট মানটা দেওয়া থাকবে ওইখানে 1 বানাইবো, তারপর আমরা গ্রাফে বসিয়ে দিব। তারপর প্রত্যেক বিন্দুতে কি করব, ট্রায়াল দিব। সর্বোচ্চ চাইলে সর্বোচ্চ, সর্বনিম্ন চাইলে সর্বনিম্ন মান বের করব। তাহলে চলো আমরা একটা এক্সাম্পল দেখি। আর এক্সাম্পল আমি এইখানেই লিখে রাখছি, শুধু এটা মুছে দেই বিস্তারিত লেখাটা। এক্স কমা ওয়াই গ্রেটার অর ইকুয়াল 0। আর এখানে সবসময় এক্স কমা ওয়াই হবে এরকম কোনো কথা নেই। x1 y1ও থাকতে পারে। তখন আমরা কি বলবো, x1 belongs to x অ্যাক্সিস আর x2 এখানে x2 এবং x2 belongs to y অ্যাক্সিস, মানে x1 সমান x অক্ষ এবং x2 সমান y অক্ষ বিবেচনা করে পাই। তাহলে তুমি লিখবা দেওয়া আছে ম্যাক্স জেড ইজিক্যাল টু এত। এখন অসমতাগুলোকে কি করব, সমতায় রূপান্তর করে পাই। রূপান্তর যদি করি
এক্স প্লাস, এই উদ্দেশ্য ফাংশন লেখার দরকার নেই, এক্স প্লাস ওয়াই ইজ ইকাল টু 2। ঠিক আছে বিষয়টা? তারপর 5x প্লাস 2y ইজ ইকাল টু 10, 3x প্লাস 8y ইজ ইকাল টু 12, x, y greater or equal 0। এখানে x প্লাস ওয়াই ইজ ইকাল টু 2, তারপর 5x প্লাস 2y ইজ ইকাল টু 10, আর একটা হচ্ছে 3x প্লাস 8y ইজ ইকাল টু কত, 12। অসমতাগুলোকে কি করলাম আমরা সমতায় রূপান্তর করে পারলাম। ঠিক আছে, সমতায় রূপান্তর করে পেলাম। এখন এই জায়গা থেকে প্রত্যেকটা অসমতার সমতায় মানে সমতার যে ডান পক্ষে যে কনস্ট্যান্ট মানটা আছে, কনস্ট্যান্ট মানকে তোমার কি করতে হবে, 1 বানাইতে হবে। 1 বানাইতে হবে মানে খণ্ডিত অংশের রূপান্তরিত সমীকরণে কি করব আমরা পরিণত করব, মানে খণ্ডিত অংশের সমীকরণে প্রত্যেকটা সমীকরণকে কি করব, পরিণত করব। মানে খণ্ডিত অংশের সমীকরণে পরিবর্তন করব মানে এখানে যত কনস্ট্যান্ট মান আছে প্রত্যেকটাকে কি করতে হবে, 1-এ রূপান্তর করতে হবে। যদি 1-এ রূপান্তর করতে চাই, এই প্রথম যে সমীকরণ ছিল এখানে x/2 প্লাস y/2 2/2, এর মানে হচ্ছে x/2 y/2 ইজ ইকাল টু 1। এটা দেবে 1 নং সমীকরণ। আর এখন তো ঋতুর পরিবর্তন, তাই একটু আর কি ঠান্ডা ঠান্ডা ভাব, গলার অবস্থাটা একটু খারাপ। ঠিক আছে বিষয়টা? তারপর খণ্ডিত অংশে রূপান্তর যদি এটাকে করি তাহলে কি হবে, এখানে 5x ডিভাইডেড বাই 10, 2y divided by 10 is equal to 10/10, implies that x by কত 2 plus y by 5 is equal to 1। 2 নং সমীকরণ। আর এটা কি হবে, 3x by 12 8y by 12 12/12 is equal to, এটা যদি কেটে দিই 3 4 12, আর এটা 2, এটা 3, এটা 1 1, x/4 প্লাস y/3/2 ইজ ইকাল টু 1। এখানে x এবং y এর সহগ তোমার 1 ছাড়া কেন হতে পারবে না। এখানে ছিল 2y/3, আমি এটাকে লিখে ফেলছি y/3/2 বা y ইন্টু 2/3, গুণ করলে 2y/3। ঠিক আছে বিষয়টা? খণ্ডিত অংশে যদি আমরা রূপান্তর করে এটা পাইলাম। ঠিক আছে, খণ্ডিত অংশে রূপান্তর করলে মানে এখানে কনস্ট্যান্ট মান যেগুলো আছে প্রত্যেকটা কনস্ট্যান্ট মান কি করতে হবে, 1 বানাইতে হবে। 1 যেহেতু আমরা বানাইলাম, তাহলে এখন সমীকরণ 1 2 3 হচ্ছে। ঠিক আছে, 1 2 যদি 3 হয়, এখানে যেহেতু আমরা গ্রাফে কি করব, গ্রাফের মাধ্যমে সলিউশন করব, তাহলে আমাদের গ্রাফে বসাইতে হবে নাকি। যদি আমরা গ্রাফে বসাই, এখন লিখতে পারো এক্সকে, এখন এক্সকে এক্স অক্ষ এবং ওয়াইকে ওয়াই অক্ষ ধরে XY সমতলে, ঠিক আছে, XY সমতলে সমীকরণ 1 হতে 3 নং পর্যন্ত 3 নং পর্যন্ত লেখচিত্র অঙ্কন করি।
1 নং থেকে 1 নং হতে 3 নং, কারণ এখানে তো সমীকরণ 3টা নাকি। লেখো চিত্র অঙ্কন করি এবং প্রদত্ত অসমতা দ্বারা এবং প্রদত্ত অসমতা এগুলো তো অসমতাই ছিল। সীমাবদ্ধ এলাকা নির্বাচন করি। ঠিক আছে, প্রদত্ত সীমাবদ্ধ এলাকা নির্বাচন করি। তবে এখানে একটি কথা মনে রাখতে হবে, যেহেতু আমরা গ্রাফিক্যাল সলিউশন গ্রাফের মাধ্যমে সমাধান করব, মানে লেখচিত্র মাধ্যমে, তাই একটু লেখচিত্রটা যদি তোমরা কি করো, খাতায় অঙ্কন করো, লেখচিত্রটা একটু বড় করে অঙ্কন করবা, নাহলে বিন্দুগুলো সবগুলো একদম একাকার হয়ে যাবে, পরে বোঝানো কঠিন হয়ে যাবে। আর তোমরা গ্রাফেও করতে পারবা, ইচ্ছা করলে পরীক্ষার খাতায়ও করতে পারবো, কোনো বিষয় না। এটা তোমার 6-7 পড়ো না, না গো এটা গ্রাফ হয়তো বুঝো না, করতে পারো না। তোমরা যেহেতু থার্ড ইয়ারে পড়ো, তোমরা গ্রাফ খাতাতে টান দিয়ে খাতাতে লিখলে হবে, পরীক্ষার খাতাতে লিখলে হবে। আর তো গ্রাফ তো পরীক্ষার হলে আছে, কোনো সমস্যা নাই, তোমরা যেভাবেই লেখো। যদি ডাইরেক্ট সরাসরি যদি তোমরা কি করো, এই যে খাতায় অঙ্ক করবো ওই খাতায় যদি তোমরা গ্রাফ অঙ্কন করো, তাহলে একটু বড় করে গ্রাফটা অঙ্কন করবা। ঠিক আছে বিষয়টা? আর এইখানে 1 নং দেখো, 1 নংয়ের ছেদবিন্দুর স্থানাঙ্ক কত হবে? কে কত ভাগে ভাগ করছে? 2। তাহলে এখানে এর স্থানাঙ্ক হবে 2, আর এখানে যেহেতু ওয়াই নেই, তাহলে ওয়াই অক্ষের ছেদবিন্দুর স্থানাঙ্ক 0 হবে। আর এখানে ওয়াই অক্ষকে 2 ভাগে ভাগ করছে, তাহলে এক্স কত? 0 to 2। আর এখানে এক্স 2 0 আর ওয়াই 0 5। আর এখানে কত হবে? 4 0। আর এখানে ওয়াইকে ভাগ করছে কত? 0 to 3/2। এই ছেদবিন্দুর স্থানাঙ্কটা একদম সহজ। যখন তুমি কি করবা, এক্সকে করবা, তখন ওয়াই 0, যখন ওয়াইকে নিবা এক্স 0। ঠিক আছে, এক্সের ক্ষেত্রে কত? 2। এক্স যখন নিলাম, এক্সকে যত দ্বারা ভাগ তত নেব, আর ওয়াই তো এখানে নেই 0, যখন ওয়াই নিয়েছি এক্স 0। ঠিক আছে বিষয়টা? এটা করব। আর এখানে বিন্দুগুলো একদম সমান সমান নিবা। 2 1 2, এই 1 2 যে এটাই নেও, কোনো সমস্যা নেই। 1। ঠিক আছে বিষয়টা? তাহলে এটা এক্সের মান কত? 2 1 2, আর ওয়াই এর মান কত? 0। মানে এটাই হচ্ছে তোমার 2 0 একটা বিন্দু। আর ওয়াই এর কত? 0। এক্সের মান 0, ওয়াই এর মান 2। এই যে এটাই হচ্ছে 0 2। এই দুইটা যেহেতু এগুলা কিন্তু সরলরেখা ছিল, যেহেতু এদের পাওয়ার কত? 1 1, তাহলে এই দুইটা সরলরেখা কি করে দেও? যোগ করে দেও, এটা দেও 1 নং। ঠিক আছে বিষয়টা? তারপর 2 নং দেখো, এক্সের কত? এটার ছেদবিন্দুর স্থানাঙ্ক কত? 2 0 2 0, এটাই। আর দ্বিতীয়টা 0 5 1 2 3 4 5। 0 5 যদি এটা হয় 0 5, আর এটা তো এটাই নাকি, হয়তো একটু হতে পারে, কম বেশ হতে পারে। তবে আমরা কি করব, এই যে দাগ কাটবো, যে মানে 1 2 3 প্রত্যেকটা সমান সমান ভাবে নেব। ঠিক আছে, এটা হচ্ছে 2 নং সমীকরণ। আর 3 নং হবে, 3 নং হবে এক্স অক্ষের ছেদবিন্দুর স্থানাঙ্ক কত? 4 0। এক্স এর মান কত? 4 1 2 3 4 4 0, এটা। তারপর 0
3/2, 3/2 মানে 1.5, x এর মান 0, y এর মান 1.5, এটা ঠিক আছে। এই বিন্দুটা একটু 2 0 বিন্দুটা যদি এখানে দিয়ে আরো ভালো হবে। জিরো টু, আর এখানে এক্স এর মান হচ্ছে 0, y এর মান হচ্ছে 1.5, এক্স এর মান কত 40 আর এটা 1.5, তাহলে করো, ঠিক আছে বিষয়টা। 3 নং সমীকরণ দিলাম। এখন প্রশ্ন হচ্ছে এই 1 2 3 নং দ্বারা কোন এলাকাটা আবদ্ধ হবে বা এটা কোনটা হবে। এখানে দেখো 1 নং যাকে দিছি, 1 নং কি বলো, 1 নং হচ্ছে x প্লাস ওয়াই লেজার ইকুয়াল টু, মানে ছোট থাকলে তোমার যে কোনো একটা রেখা অঙ্কন করলাম। ছোট থাকলে এটা যদি 1 নং একটা সমীকরণ হয়, ছোট থাকলে তীর চিহ্ন কি হবে, ভিতরের দিকে হবে। আর যদি বড় থাকে সেম একটা অঙ্কন করলাম, যদি একটা মনে করতেছি কত x প্লাস ওয়াই লেজার ইকুয়াল টু, তাহলে এটা অসমতা তীর চিহ্নগুলো কি হবে, ভিতরের দিকে হবে। আর যদি লিখি x প্লাস ওয়াই গ্রেটার অর ইকুয়াল টু, তাহলে এর তীর চিহ্নগুলো কি হবে, বাহিরের দিকে যাবে, ঠিক আছে বিষয়টা। এখানে এক্স প্লাস ওয়াই লেজার ইকুয়াল টু, এখানে 2 এর সাথে ছোট যে কোনো মানের জন্য এটা ফুলফিল করবে। এটা আসলে এখানে বোঝানোর কোনো দরকার নেই। যদি লেজার ইকুয়াল হয় তাহলে তীর চিহ্ন কি হবে, 0-র কাছাকাছি আসবে। আর যদি বড় হয় তাহলে 0 থেকে বাইরের দিকে যাবে, মানে যে সরল রেখাটা হবে ওই সরল রেখার বাইরের দিকে যাবে। আর যদি ছোট অথবা সমান হয় তাহলে ওই সরল রেখার ভিতরের দিকে, মানে 0-র কাছাকাছি আসবে, ঠিক আছে বিষয়টা। এইটা যদি আমি কত, এটা যদি 2 এর সাথে কত বড় অথবা সমান বা ছোট অথবা সমান, এই জায়গা যদি আমি করি, ঠিক আছে বিষয়টা। আমি যদি এখন 3 মান নিই, 3 তাহলে এটা 1 2 3, এটা হবে 1 2 3, তাহলে এই যে এই জায়গাটা হবে। যদি 4 নেই আর ওই জায়গাটা হবে, যদি 1 1 নেই আরও ছোটোর দিকে আসবে। এই জন্য বলতেছি বড় হইলে বাইরের দিকে যাবে, আর ছোট হইলে কি হবে, ভিতরের দিকে আসবে তীর চিহ্নটা। এটাই, আর কোনো কিছু এখানে বিস্তারিত বলার কোনো কিছু নেই, ঠিক আছে। তাহলে 1 নং রেখাটা কি ছিল, ছোট অথবা সমান, তাহলে সে কি কোন দিকে আসবে, ভিতরের দিকে আসবে, ঠিক আছে। তারপর 2 নং দেখো, 2 নং কি 2 নং রেখাটাও আবার 10-এর থেকে ছোট অথবা সমান, তাহলে 2 নং তোমার কি হবে, ভিতরের দিকে আসবে। 2 নং ভিতরের দিকে আসবে, ঠিক আছে। আর 3 নং 12-এর থেকে ছোট অথবা সমান, এটাও কি হবে, ভিতরের দিকে আসবে। এখন আমার প্রশ্ন হচ্ছে 1 নং 2 নং এবং 3 নং দ্বারা কোন জায়গাটা এখানে আবদ্ধ হবে। এটা কিন্তু 0, এটা 0 0, এটা আবদ্ধ হবে না এটা হবে, না এটা হবে, না এটা হবে। এখানে যেই জায়গাটা আবদ্ধ হবে ওই জায়গাটার মধ্যে 3টা সমীকরণ থাকতে হবে। প্রথম কন্ডিশন এটা। তাহলে দেখি এই প্রথম এই জায়গাটা আবদ্ধ হয় কিনা। এখানে দেখো 3 নং আছে, এটা কিন্তু 3 নং শুধু আছে এখানে, আর কেউ নেই। যদি বলো 2 নং আছে, 2 নং তো এর চেয়ে ছোট, এর এই জায়গাটা এই 0-র দিকে আসতেছে, সে বাইরের দিকে যাবে না, তাই এই জায়গাটা না। যদি বলো তাহলে কি এটা হবে না, এটা যদি হয়, এই 1 নং সমীকরণ এটা এই দিকে আসতেছে, সে বাইরের দিকে যাবে না, এটার থেকে
ছোট অথবা সমান, মানে সে এই দিকে আসতেছে, সে সেই দিকে ওই দিকে যাবে না। 2 নং শুধু এটা এই জায়গাটা ঠিক ছিল, এইদিকে আসতেছে, কিন্তু 2 নং যখন 1 নং নিব, যদি 1 নং যদি বড় অথবা সমান থাকতো তাহলে দুইটা কন্ডিশন ফুলফিল করতো। ঠিক আছে বিষয়টা? তাহলে এটাও হবে না। আসলে আজকের কাঙ্ক্ষিত এই এক্সাম্পলের কাঙ্ক্ষিত জায়গা হবে তোমার এটা। কেন? দেখো 1 নং হচ্ছে এই যে জায়গাটা, ঠিক আছে? 1 নং হচ্ছে এই জায়গাটা, আর 2 নং কোথায়? 2 নং তোমার এই যে জায়গাটাও আছে, আর 3 নং হচ্ছে এই জায়গাটা। দেখো প্রত্যেকে এইদিকে আসতেছে, এইদিকে এসে এই পুরা জায়গাটা কি করবে? পুরা জায়গাটাকে কি করবে? ছায়া ঘেরা করবে ওরা। ঠিক আছে বিষয়টা? এখানে পুরা জায়গা অন্ধকার করার দরকার নাই, জাস্ট তীর চিহ্ন থাকলে হবে। আর এখানে বলতে পারো এই জায়গাটা হবে না, কারণ এই জায়গাটা যদি 1 নং দ্বারা এই যে এই জায়গা যদি বড় হইতো, এটা এর থেকে ছোট, মানে কেন্দ্রর দিকে আসতেছে, তাহলে শুধু এরা কেন্দ্রর দিকে আসতেছে, এই যে 2 নং এবং 3 নং, কিন্তু 1 নং যদি ওর বিপরীত দিকে যাইতো তাহলে হইতো। তাই এখানে জায়গা হবে এই যে এই জায়গাটা 1 নং, 2 নং এবং 3 নং দ্বারা ছায়া ঘেরা এলাকা। ঠিক আছে? তাহলে এখানে এটা যদি 0 হয়, এই বিন্দুটাকে আমরা কি দিব? এ ব্যবহার করব, আর এই বিন্দুটাকে বি ব্যবহার করি, এটাকে সি ব্যবহার করি, তাহলে ছায়া ঘেরা এলাকা কত হবে? 0 এ বি সি। এটাই হবে আমাদের 1, 2 এবং 3 নং দ্বারা কি ছায়া ঘেরা অংশ, যা প্রদত্ত অসমতাগুলি দ্বারা কি সীমাবদ্ধ একটা অঞ্চল। ঠিক আছে বিষয়টা? একটু মুছতে হবে এই লেখাটা। এই লেখাটার পরে কি করতে হবে? এই লেখার পরে তোমার মুছে ফেলি, এখানে এ বিন্দুর স্থানাঙ্ক কত? 20, আর সি বিন্দুর স্থানাঙ্ক কত ছিল? সি বিন্দু এটা 3 নং না, এটা কিন্তু 1.5 ছিল। সি বিন্দুর স্থানাঙ্কটা একটু লিখে দিই, 0 × 3/2। তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক পাইলাম, 0 বিন্দুর স্থানাঙ্ক পাইলাম, বি বিন্দুর স্থানাঙ্ক আমরা পাই নাই। এখানে একটা লেখা লিখতে হবে, তারপর আমরা করব। চিত্রে এই লেখাটা লিখবা, চিত্রে ছায়া ঘেরা এলাকা, এটা লিখলে হবে, এত লেখার দরকার নাই। ঠিক আছে? চিত্রে ছায়া ঘেরা অংশ হলো, চিত্রে ছায়া ঘেরা অংশ হলো ও এ বি সি, যা 1, 2 ও 3 নং দ্বারা সীমাবদ্ধ এলাকা। সীমাবদ্ধ এলাকা, ঠিক আছে? সীমাবদ্ধ যদি এলাকা হয়, ঠিক আছে? সীমাবদ্ধ এলাকা মানে কি? অর্থাৎ ও এ বি সি দ্বারা আবদ্ধ। ঠিক আছে? যদি আবদ্ধ হয়, দেখো 0 বিন্দুর স্থানাঙ্ক ঠিক আছে, এ বিন্দুর স্থানাঙ্ক ঠিক আছে, সি বিন্দুর স্থানাঙ্ক ঠিক আছে, কারণ বি বিন্দুর স্থানাঙ্ক ঠিক নেই। যেহেতু বি বিন্দুর স্থানাঙ্ক ঠিক নেই, দেখো বি বিন্দুটা কে সেট করছে? বি বিন্দু সেট করছে 1 এবং 3, এই যে এই জায়গাটা। তাহলে 1 এবং 3 নং সমাধান করে, 1 এবং 3 নং সমাধান করে বি বিন্দুর স্থানাঙ্কর মান বাহির করব, মানে এক্স এর 1 এবং 3 নং সমাধান করে আমরা এক্স এবং ওয়াই এর মান বাহির করব, মানে বি বিন্দুর স্থানাঙ্ক কি করব?
বাহির করব। তাহলে এখন 1 নং হতে পাই। তোমরা এটাও লিখতে পারো। এ পর্যন্ত তো লিখলামই নাকি? এখানে এখানে জিরো বিন্দুর স্থানাঙ্ক 0 0, এ বিন্দুর স্থানাঙ্ক 2 0, বি বিন্দুর স্থানাঙ্ক তো আমরা পাইতেছি না এখন, তাই এখন লিখবো এখানে এখন একো 3 নং সমীকরণ সমাধান করে পাই। সমাধান তুমি অপনয়ন করবা না বজ্রগুণন করবা না প্রতিস্থাপন করবা, এটা তোমার ব্যক্তিগত বিষয়। 1 এবং 3 নং, 1 হচ্ছে x প্লাস y ইজিক্যাল টু 2, আর 3 হচ্ছে 3x প্লাস 8y ইজিক্যাল টু 12। এই দুইটা সমীকরণ সমাধান করতে হবে। ঠিক আছে, 1 এবং 3 নং ওইখানে তো তোমার 1 1 বানাইছিলাম, এখানে আবার x/2 y/2 এরও অনেক জটিল হয়ে যায়, এর আগের সমীকরণটা আমরা নিলাম। ঠিক আছে, খণ্ডিত অংশের রূপান্তর করি, ওইটা আমরা বাদ দিই, এটা নিয়ে এটা অনেকটা সহজ হবে। এটাকে যদি আমরা 1 দিই আর এটাকে যদি 2, একটা 1 3 একটা তো হইল সমাধানের জন্য। না তুমি 3 লেখো, তাহলে 3 মাইনাস 3 into 1 implies that, তাহলে 3x plus 8y is equal to 12, 3x 3y is equal to 6, বিয়োগ করলে মাইনাস 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 3x কাটা, 5y is equal to 6 বা y is equal to 6/5। তাহলে এক করো, x প্লাস y is equal to 12 না 2, y এর মান কত 6/5 is equal to 2 বা x is equal to 2 minus 6/5 is equal to 5, 10 minus 6 নাকি 10 minus 6 বা 4/5, এটা হচ্ছে x এর মান, এটা হচ্ছে y এর মান। সুতরাং বি বিন্দুর স্থানাঙ্ক x এর মান হচ্ছে কত 4/5, y এর মান হচ্ছে 6/5। ইচ্ছা করলে এখানেও আমরা লিখতে পারি 4/5 6/5। আমাদের মান বাহির হয়ে গেছে। বি বিন্দুর আর একটা সি বিন্দুর স্থানাঙ্ক কত 0 আর একটা 3/2। যেহেতু আমাদের 1 2 3 নং দ্বারা ছায়াঘেরা এলাকা, যে এলাকা আবদ্ধ এলাকা আমরা পেয়ে গেলাম, ওই এলাকাতে যত বিন্দু ছিল, জিরো বিন্দু, এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, প্রত্যেকের স্থানাঙ্ক পেয়ে গেলাম। এখন প্রত্যেক বিন্দুতে আমরা কি করব, উদ্দেশ্য যে ফাংশনটা আছে, উদ্দেশ্য ফাংশন ওই যে ম্যাক্স জেড ইজিক্যালটা, তো এইখানে মান বসাবো। দেখি মান বসাই, যে তুমি সর্বোচ্চ মান কোনটা, যেটা সর্বোচ্চ মান হবে ওইটাই হবে আমাদের আজকের এক্সাম্পলের কাঙ্ক্ষিত কি উত্তর। এখন একটু মুছলে ভালো হইতেছে। এখন জিরো বিন্দুতে জেড ইজিক্যাল টু, ম্যাক্স জেড লেখার দরকার নেই, জেড ইজিক্যাল টু এখানে কত লিখবো 5 into 0 plus 3 into 0 ইজিক্যাল টু 0।
তো এখানে সর্বোচ্চ মান কি এখানে আশাই করা যায় না? এ বিন্দুতে জেড ইজিক্যাল টু 5 × 2 প্লাস কত 3 × 0 ইজিক্যাল টু 10। বি বিন্দুতে জেড ইজিক্যাল টু বি কত, বি হচ্ছে 5 × x এর মান হচ্ছে 4/5 প্লাস y এর মান হচ্ছে 6/5। 5 কেটে দাও, 4 প্লাস 318 মাইনাস ডিভাইডেড বাই 5 বা 5 4×5 = 20 প্লাস 18 বা 38/5। 38কে যদি এক করি এটা এভাবে রেখে দেব, এভাবে 38/5 এটা মানে 7 পয়েন্ট সামথিং নাকি, 40 হলে 8 হইতো। তারপর সি বিন্দুতে জেড ইজিক্যাল টু 5 × 0 x এর মান 0 প্লাস 3y, y এর মান কত 3/2 বা 9/2। এটা যে কত 4.5, এটা আমরা লিখবো না আর এটাও লিখবো না, ঠিক আছে বিষয়টা। এখানে 4.5 আর এখানে 7 পয়েন্ট সামথিং আর এখানে 10, সর্বোচ্চ মান কত বলো 10। সর্বোচ্চ মান যেহেতু 10 তাহলে আমরা লিখবো কি এত বিন্দুতে এ বিন্দুতে কি এ বিন্দুতে জেড এর মান সর্বোচ্চ নাকি, সুতরাং এত এটা এত বিন্দুতে জেড এর মান সর্বোচ্চ, ঠিক আছে। সুতরাং সরাসরি লেখো ম্যাক্স জেড ইজিক্যাল টু 10 যেখানে x ইজিক্যাল টু 2, y ইজিক্যাল টু 0। এটাই আমাদের কাঙ্ক্ষিত উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছ। সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য।